কুলতলিতে নকল সোনা কারবারির খোঁজ করতে গিয়েছিল পুলিশ, আর সেখানে গিয়েই চক্ষু চড়কগাছ। এই কুখ্যাত দুষ্কৃতী সাদ্দামে একের পর এক তথ্য সামনে আসছে। অভিযুক্তের ঘরে খাট ছড়াতে গোপন সুড়ঙ্গের হদিশ। কংক্রিটের সেই সুড়ঙ্গ গিয়ে মিশেছে মাতলা নদীর খালে। আপনাদেরকে জানি রাখি, তদন্তকারীদের অনুমান এই সুড়ঙ্গ দিয়ে পগার পার হয়েছে কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম। আরো তথ্য আসছে, এত বড় কংক্রিটের সুড়ঙ্গ তৈরি হয়ে গেল, কিন্তু পুলিশ কিছুই জানতে পারলো না। প্রশ্ন উঠছে, এই সুড়ঙ্গ পথ দিয়ে কি লুটের জিনিস পাচার হয়ে যেত? একেবারে এই সুড়ঙ্গ দিয়ে আর কি পাচার হতো, কিভাবে এই সুড়ঙ্গকে কাজে লাগানো হতো, আমরা অবশ্যই ইন ডিটেল জানার চেষ্টা করবো। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুশোভন, আমি জানতে চাইবো যে কারোর খাটের নিচে সুড়ঙ্গ, দিনের পর দিন সেখান দিয়ে পগার পার হচ্ছে বিভিন্ন জিনিস, দুষ্কৃতিকর্ম চলছে এবং দুষ্কৃতিও সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে চলে গেল। এত কিছু ঘটলো, যে এলাকায় ঘটলো, পুলিশ প্রশাসন কিছু টের পেল না, এটা বিস্ময়কর নয় সুশোভন? নিঃসন্দেহে বিস্ময়কর। এবং তোমাকে দেখাবো যে এই যে সুড়ঙ্গ একেবারে বাড়ির মধ্যে এবং খাটের তলায় কিন্তু তার একেবারে ভেতরে যাওয়ার যে জায়গা। এবং তোমাকে দেখাবো যে এই যে একেবারে এই খাল ধরেই কিন্তু মাতলা নদীর দিকে যাওয়া যায়। এবং পুলিশ সূত্রে যেটা খবর, যে এই সুড়ঙ্গ কিন্তু পুলিশের কাছে নতুন। তার কারণ, এর আগে যখন গ্রেপ্তার করা হয়েছিল সাদ্দামকে, তখন কিন্তু পুলিশ এখানে এসেছিল, কিন্তু কোনোভাবেই এই সুড়ঙ্গ পায়নি। এবং তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ সূত্রে খবর, যেটা পুলিশ মনে করছে, যে সাদ্দামের যে একেবারে সুড়ঙ্গ যখন তৈরি হয়েছিল, তার দলবল 3 থেকে 4 জন সেই সুড়ঙ্গ তৈরি করেছিল। শুধুমাত্র যে নকল সোনা আসল বলে বিক্রি করা সাদ্দামের উদ্দেশ্য ছিল তাই নয়, পুলিশের কাছে খবর জাল নোটও ছাপাতো সাদ্দাম, এবং সেই জাল নোটও মূলত সে একেবারে সিদ্ধ হস্ত। একেবারে ঠিক এইরকম ভাবে গোটা বিষয়টা চলতো এখনো পর্যন্ত, যা জানতে পারা যাচ্ছে। সুশোভন, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো গুরুত্বপূর্ণ কিছু আপডেট এক্ষেত্রে রয়েছে, আমি জানাবো। একদম এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট আসছে সামনে। পরের কুলতলি সাদ্দামের পর কীর্তি। সাদ্দাম জাল নোট ছাপাতো বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। জাল নোট ছাপাতো এই সাদ্দাম, এ তো কীর্তির শেষ নেই সুশোভন। নিঃসন্দেহে তার কীর্তির শেষ নেই। পুলিশের কাছে খবর, যে পুলিশ বিভিন্ন সূত্র থেকে তারা খবর পাচ্ছিল যে জাল নোটের একটা কারবার চলছে। সাদ্দামের নামে সরাসরি অভিযোগ না থাকলেও কিন্তু পুলিশের তথ্য বলছে যে সাদ্দামের নাম কিন্তু সেখানে একাধিকবার উঠে এসছে। এবং এই যে তার যে একেবারে বাড়িতে যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ তৈরি করেছেন শুধুমাত্র তার দলবল 3 থেকে 4 জন। এবং পুলিশ যেটা মনে করছে, বা পুলিশের কাছে তথ্য, যে তার দলবল, তার সঙ্গী সাথীরা অত্যন্ত সক্রিয়, দ্রুত যদি ডাকা হয় তারা চলে আসে, এবং প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সাদ্দামের অনুমতি লাগে, এবং সাদ্দাম কিন্তু পুরো বিষয়টা কিন্তু বাস্তবে রূপায়িত করে। যেমন এই যে বলা যায় যে এই যে সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল, অর্থাৎ এই যে সাদ্দাম, সেই সাদ্দামের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজ করত। অর্থাৎ যে নকল সোনা, সেই নকল সোনা বিক্রি করত কিভাবে? বিভিন্ন মানুষকে বলা হতো সেটা আসল সোনা, কম দামে বিক্রি হবে, তার কাছে টাকা দিতে। সে যখন টাকা পেত, সে কিন্তু কোনোভাবে কারোর সঙ্গে যোগাযোগ করতো না। এবং এই জায়গা থেকেই কিন্তু বিভিন্ন সময় পুলিশের কাছে অভিযোগ আসতো, এবং এই অভিযোগগুলো কিন্তু স্পেসিফিক্যালি জিজ্ঞেস করব তোমার থেকে, এই যে জাল নোট, সাদ্দামের যে জাল নোটে কারবারে হাত পাকিয়েছিল, এই বিষয়টা কিভাবে সামনে আসছে? মানে পুলিশের এই যে অনুমান, সেটা কিভাবে? থেকে বা বিভিন্ন যারা যখন জাল নোটের কারবারি যখন তাদের গ্রেফতার করেছে, বিভিন্ন তথ্য থেকে পুলিশের কাছে খবর এসছে যে সাদ্দামের নামও কিন্তু সেখানে উঠে আসছে। অর্থাৎ পুলিশ এক প্রকার নিশ্চিত যে যেহেতু তাদের কাছে অভিযোগ রয়েছে যে সে যে একেবারে যে নকল সোনা বিক্রি করে, এটা নিশ্চিত, কিন্তু জাল নোটেও কিন্তু তার যে হাত রয়েছে, পুলিশ এটাও কিন্তু এখনো পর্যন্ত জানতে পেরেছে। তার কারণ, বিভিন্ন যে তথ্য পুলিশের কাছে থাকে, তুমি জানো পুলিশ বেশ কিছু তথ্যের উপর নির্ভর করে তাদের ইনভেস্টিগেশন চালায়। সেই তথ্যর মধ্যেই কিন্তু পুলিশ বলছে যে একেবারে জাল নোটও কিন্তু তাদের যে জাল নোটের যে চক্র, সেই চক্রের কারবারির সঙ্গে সাদ্দামের যোগাযোগ ছিল। এবং এর জন্য যে সাদ্দামের যে যারা সঙ্গী সাথীরা রয়েছে, তারা কিন্তু অত্যন্ত সক্রিয়, প্রতি সময় প্রতি মুহূর্তে তাদের সঙ্গে সে যোগাযোগ রাখে। শুধু তাই নয়, সর্বদা কিন্তু সাদ্দামের জন্য সে কাজ করে। অর্থাৎ সাদ্দামের যে প্রভাব, তা নিয়ে নিঃসন্দেহে আর বলার কিছু থাকে না। একাধিক অসামাজিক কাজ করবে হাত পাকিয়েছিল এই সাদ্দাম দিনের পর দিন, আর পুলিশ অনেকদিন পর
এই তথ্য পেল যে তার বাড়ির নিচ দিয়ে সুড়ঙ্গ করে বেশ একটা ভালো মতো পালিয়ে যাওয়ার ছক করেছিল এই সাদ্দাম। অবশ্যই এই সমস্ত আপডেট আমাদের নজর থাকবে, সঙ্গে থাকো সুশোভন। একেবারে এই সাদ্দামের নানা কীর্তি সামনে আসছে এবং এক্ষেত্রে একটা বিশেষণ সাদ্দামের ক্ষেত্রে ব্যবহার করব, মূর্তিমান সাদ্দাম। তার কারণ এই মূর্তি নিয়ে সমাজ মাধ্যমে তার বিজ্ঞাপন দেওয়া এই বিষয়ে চলতো। সাদ্দামের বাড়ির সুড়ঙ্গে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের অনুমান এই সুড়ঙ্গ পথেই চলে চোরাচালানের কারবার। সমাজ মাধ্যমে মূর্তি দেখিয়ে প্রতারণা, সমাজ মাধ্যমে দেওয়া হতো এই মূর্তি বিক্রির বিজ্ঞাপন। মূর্তির ছবি দেখে কিনতে রাজি হলে নির্দিষ্ট জায়গায় যাওয়ার কথা বলা হতো, জোর করে টাকা কেড়ে নেওয়া হতো। পুলিশের অনুমান আরো অনেক বেআইনি কারবারের সঙ্গে যুক্ত এই সাদ্দাম। দেখুন ছবি আরো সামনে এসেছে, কি দেখা যাচ্ছে জানেন? এই যে সাদ্দামের বাড়ি লাগোয়া যে খাল, সেখানে একটা ডিঙি ভাসছে। খাল পারাপারে শুধু সুড়ঙ্গ নয়, ভরসা ছিল সেই ছোট ডিঙিও, মানে পার্সোনাল একটা ডিঙি বেয়ে চোখের নিমেষে খাল পারাপারের ব্যবস্থা। তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে সোজা পালানোর পথ। তদন্তে নেমে উদ্ধার হওয়া ডিঙি ঘিরে বাড়ছে রহস্য। আমার একেবারে ঠিক পিছনেই এটাই কিন্তু সাদ্দাম সর্দারের বসত বাড়ি, আর তার সঙ্গে সঙ্গে গোয়ালঘর, রান্নাঘর রয়েছে। আর এই বাড়ির সঙ্গেই লাগোয়া এখান থেকে এই খালটি বয়ে গিয়েছে। আর বাড়ির সঙ্গেই ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে গোপন সুড়ঙ্গের। কিন্তু আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে শুধু সুড়ঙ্গ নয়, একটি ডিঙি নৌকার মতন একটি বস্তু রয়েছে, যেটা দিয়েই সহজেই প্রয়োজনে খালের এপার থেকে ওপারে সহজেই চলে যাওয়া যাবে। এবং এটা কিন্তু খালের জলেই ভাসছে এবং দুদিকে কিন্তু রয়েছে দড়ি দিয়ে বাঁধা। আমরা দেখব যে এই দড়ি ধরে এইভাবে যদি টানা যায় তাহলে কিন্তু সহজে সেটাকে যেমন এপারে নিয়ে আসা যাবে, আবার ওই দিক থেকেও টেনে নিলে একইভাবে চলে যাওয়া যাবে। ফলে সাদ্দাম শুধু যে গোপন সুড়ঙ্গের ওপরই ভরসা ছিল না, এই যে খাল টপকানোর জন্য এই জলেতে ভাসমান একটি ডিঙি নৌকার মতন একটি বস্তু এখানে রেখেছিল, এটা কিন্তু তারই প্রমাণ। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। আপনারা দেখলেন সেই ছবি, একেবারে পরিকল্পনা করে যাবতীয় বন্দোবস্ত। সাদ্দামের বাড়ির গোপনে যে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গে কি রহস্য বাড়ছে, তার কারণ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সুড়ঙ্গে ভারী কোনো বস্তু রয়েছে। সে বস্তু কি, বাড়ি সিল করে পুলিশ এখন গোটা বিষয়টা দেখার চেষ্টা করছে। আমার সহকর্মী অভিজ্ঞান এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অভিজ্ঞান, জানতে পারবো যে একটার পর একটা বিষয় সামনে আসছে। কিছুক্ষণ আগে আমরা সেই ডিঙির ছবি দেখছিলাম, কিন্তু সুড়ঙ্গে ভারী কিছু রয়েছে। সেই ভারী কিছু বস্তু কি জানা যাচ্ছে, আর কিভাবে তার এই অ্যাক্টিভিটি চলতো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সাদ্দাম যেহেতু নকল সোনা, মূর্তি সহ বিভিন্ন ধরনের তার কাজকারবার ছিল এবং তার বাড়ি থেকেই কালকের আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের ওপরে গুলি চালানোর মতন গুরুতর অভিযোগ যেহেতু উঠেছিল, ফলে যখন পুলিশ কর্মীরা গোটা বাড়িটিকে যখন তন্ন তন্ন করে তারা তল্লাশি চালায় এবং ওই সুড়ঙ্গের মধ্যে যখন পুলিশ কর্মীরা ভিতরে নেমে যায়, তখনই তাদের পায়ে ঠেকে শক্ত কিছু ভারী বস্তু এবং সঙ্গে সঙ্গে বিষয়টা জেলা পুলিশ কর্তাদেরকে জানানো হয়েছে। যেহেতু এখনও পর্যন্ত ওই যে একেবারে সুড়ঙ্গের গভীরের তলদেশে সেখানে কি ধরনের বস্তু সেখানে মজুদ রাখা রয়েছে সেটা এখনও পর্যন্ত তল্লাশি চালানো হয়নি। যখন সাদ্দাম ধরা পড়বে বা সাদ্দামকে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হবে এবং একেবারে ওই সুড়ঙ্গের তলদেশ থেকে কি ধরনের বস্তু সেখানে মজুদ রাখা হয়েছে সেগুলো যখন উদ্ধার করা হবে, তখনই বোঝা যাবে যে কি ধরনের বস্তু সেখানে মোতায়েন করা ছিল। এমনিতেই যেহেতু সাদ্দাম তার বাড়িতে যখন নকল সোনা, মূর্তি এই ধরনের কাজ কারবার যেমন করতো, তৈরিও করতো সম্ভবত, সেই কারণেই অনেক ধরনের বস্তু তার বাড়িতে মজুদ রাখতে পারত। এবং ভৌগোলিক দিক থেকে একটা জায়গায় সে তার বাড়িটাকে বানিয়েছিল, একদিকে একেবারে সরাসরি রাস্তার সঙ্গে লাগোয়া তার বাড়ি এবং বাড়ির লাগোয়া কিন্তু রয়েছে তার একটা খাল, এবং এই খাল দিয়ে পাশে একদিকে যেমন কুলতলি, যেমন তার বাড়ি এবং যে পদ্ধতিতে দিনের পর দিন সেই কাজ চালাতো, বড় অবাক লাগছে যে এতদিন ধরে কেউ গুণাক্ষরে কিছু টের পেল না, বিশেষ করে পুলিশ প্রশাসন নাকি টের পেয়েও কোনোভাবে সেক্ষেত্রে অন্য কোনো বন্দোবস্ত ছিল। এ প্রশ্ন সাম্প্রতিককালের বেশ কিছু ঘটনার জন্য আমরা এড়াতে পারছি না। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি অভিজ্ঞান। একদম যে কথাটা শুভজিৎ বলছিল যে পুলিশ কি করছিল সেই নিয়ে কথা বলবো। সুশোভন আমাদের প্রতিনিধি, অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, এতদিন ধরে এই সাদ্দাম একের পর এক এই অসামাজিক কাজকর্ম করে গেল, তার নাম দীর্ঘদিন ধরে বারবার করে সামনে এলো, তারপরেও পুলিশ কোনো পদক্ষেপ করলো না। এতদিন পর এসে এতগুলো কেস সামনে আসছে।
খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, তার কারণ সাদ্দাম এর আগেও গ্রেফতার হয়েছে, তারপরেও কিন্তু বিভিন্ন সময় যে একেবারে যে তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড চালিয়ে গেছে বলা ভালো। সেই কর্মকাণ্ডের মধ্যে একেবারে তার যে সুড়ঙ্গ, অর্থাৎ একটা মানুষ যদি পুলিশের চোখে ধুলো দিতে যায়, তাকে যদি বাঁচতে হয়, তার বিকল্প রাস্তা সাদ্দাম নিজেই বার করেছিল। এবং যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে একেবারে নাটকীয় কায়দায় সুড়ঙ্গ পর্যন্ত তৈরি করেছিল, যা পুলিশের চোখে দিতে সে সক্ষম হয়েছে। এবং পুলিশ যখন একেবারে হানা দেয় তখন কিন্তু সে চলে যায়। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠে যে সাদ্দাম যখন এত কিছু করছে, পুলিশের নজরে কেন এলো না? পুলিশ সূত্রে যেটা মনে করা হচ্ছে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সাদ্দাম মূলত এই যে কাজটা করেছিল তা 3-4 জন মিলে কাজটা করেছিল এবং এই কাজটা কিন্তু একেবারেই নতুন, এর আগে করেনি। কিন্তু এর আগে যদি না করে থাকে, তার যে পরিকল্পনা বা এই যে পুরো বিষয়টা সেটা কবে থেকে শুরু করলো এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ জানে না। ইতিমধ্যেই তুমি জানো দুজনকে গ্রেপ্তার করেছে, তাদের আদালতে পেশ করা হবে এবং তারপর নিজেদের হেফাজতের জন্য চাওয়া হবে। সেখান থেকেই পুলিশ যদি নিজেদের হেফাজতে পায়, সেখান থেকেই পুলিশ জানতে চাইবে যে মূলত এই কাজ কারবারগুলো কিভাবে চলতো এবং সাদ্দাম এই যে পরিকল্পনা সেটা কিভাবে কেন একেবারে সেই পরিকল্পনা দিনের পর দিন তারা কিভাবে করেছে এবং কিভাবে এই চক্র কাজ করেছে অবশ্যই জানা যাবে। কিন্তু এই গোটা বিষয় নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা তিনি কি বলছেন আমরা কথা বলেছিলাম, আপনাদের শোনাবো। পাশাপাশি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি বা কি বলছেন, ভাবে কিভাবে এই অপারেশন চলতো বা এখনো কিভাবে চলতে পারছে, একটু শোনাই তাদের বক্তব্য। পুলিশের শাসন নেই, ওরা নিজেদেরই মতো চলেন, এটা বাংলাদেশের এক্সটেন্ডেড পোর্শন এবং এখানে এদের অধিকাংশই হচ্ছে বাংলাদেশি। এদের যদি খোঁজ করা যায়, সব বাংলাদেশ থেকে এখানে এসে জমি জায়গা দখল করে রয়েছে এবং নানা রকম অপরাধমূলক কাজে রয়েছে। অরিজিনাল আসল যে সাদ্দাম সেও তো বাংকারে ছিল, এখন রাজ্য পুলিশকে মেরে যেটাই গেছে। এখন আমাদের দেশের রাজ্যের মুশকিল হচ্ছে এইখানে যদি কেন্দ্রীয় পুলিশ যেত মারধর করলে তখন তাদের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস লিখে দিত, বলো মেয়েদের দিয়ে অত্যাচার করেছে, এটা দুটো কাউন্টার কেস হয়ে যেত। এই পরিস্থিতিতে এগুলো তো হবেই। তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই যে সাদ্দাম এরকম ভাবে সাদ্দাম হয়ে উঠছে। তো এটা তো পুলিশ প্রশাসনকে এবার এটা সিদ্ধান্ত নিতে হবে যে এটা তো বারবার করে এই যে একটার পর একটা বিভিন্ন জায়গা থেকে নাম বেরিয়ে আসছে, তাদের কীর্তিকলাপ আসছে, টেলিভিশন চ্যানেলে সারা বাংলার মানুষ দেখছে। এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয় পশ্চিমবঙ্গ পুলিশের জন্য। আর এই ঘটনায় স্বাভাবিকভাবে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শোনাবো আপনাদের। কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, শুনুন। পুলিশের কাছ থেকে যেভাবে সাদ্দামকে ছিনিয়ে নিয়ে চলে গেল, গুলি বন্দুক দেখিয়ে নিয়ে গেল, তারপরে খাটের তলায় সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গে খাল, সেই খালে মাতলা নদী, সেই মাতলা নদী দিয়ে সুন্দরবন অথবা বাংলাদেশ, একদম ভয়াবহ ফিল্মি কায়দা, একেবারে ফিল্মি কায়দা, ফিল্মি মনোভাব। মোদ্দা কথা পুলিশ, শাসক দল এবং তৃণমূলী দুষ্কৃতী, এই তিনে মিলিয়ে মিশিয়ে চললে যা হয়। এরা সব শাসক দল ঘনিষ্ঠ। ভাবতে পারছেন আপনি মাটির নিচে, বাড়ির খাটের নিচে তৃণমূল নেতাদের কারোর কোটি কোটি টাকার সম্পত্তি, কারোর হচ্ছে টানেল, কারোর খাটের নিচে টানেল। ভাবা যায়? মানে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি না, আমরা তালিবান শাসিত কোনো রাষ্ট্রে বাস করি, এটা বুঝতে পারাটাই আজকে ডিফিকাল্ট। না আমরা সিরিয়ায় বাস করছি, না আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, বাংলায় বাস করছি।